হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিশন কম্পিটিটিভ এক্সামস চ্যানেল। তো দেখো, এটা আমাদের একটা নতুন সিরিজ, তোমরা সবাই জানো। সেটা হচ্ছে জিকে জিএস অধ্যয়ন ক্লাস। তো এই ক্লাসে বা এই সিরিজে আমরা কিন্তু প্রতিদিন 25টা করে প্রশ্ন কিন্তু আলোচনা করে থাকি। ঠিক আছে? তো তোমরা যদি এই সমস্ত পরীক্ষাগুলো অ্যাপিয়ার করেছো বা করবে ভবিষ্যতে, প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু আমরা এই সিরিজের বা এই সেশনে আমরা কিন্তু পঞ্চম বা 5 নম্বর ক্লাস কিন্তু আমরা আজকে করতে চলেছি। তো বিগত যে 4টে ক্লাস হয়ে গেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা আগে দেখে নেবে, তারপরে কিন্তু এই ক্লাসটা দেখবে। এই ক্লাসে আমরা মেনলি আলোচনা করে থাকি মিক্স টাইপের প্রশ্ন। সেটা হচ্ছে আমাদের যতগুলো জিকে তে যতগুলো সাবজেক্ট আছে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, এই সমস্ত কিছুর একটা মিক্স টাইপের কোশ্চেন কিন্তু আমরা এখানে আলোচনা করে থাকি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের সেশন। তার আগে দেখো, আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর বা ভিশন কম্পিটিটিভ এক্সামস চ্যানেলের যত ইউটিউবের ক্লাস হয় সেই সমস্ত ক্লাসের পিডিএফ যদি তোমরা ডাউনলোড করতে চাও, তাহলে কিন্তু ভিশন কম্পিটিটিভ এক্সামস বলে আমাদের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিয়ে সেইখানে অ্যাপে ঢুকে ডাব্লিউবিপিএসসি সেকশন আছে একটা, এখানে দেখতে পাচ্ছ ডাব্লিউবিপিএসসি সেকশনে যাবে। সেকশনে গিয়ে অল ক্লাস পিডিএফ এরকম একটা অপশন তোমরা পাবে বা একটা ফোল্ডার তোমরা পাবে। সেটা যদি তুমি ক্লিক করো, তাহলে আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এবং ভিশন কম্পিটিটিভ এক্সামস এই দুটো চ্যানেলের যত ইউটিউব সেশন হয় সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু ওখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? যেটা তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় হাইকোর্ট আইন কত সালে পাশ হয়েছিল? ঠিক আছে, অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে 1861 সাল। দেখো, ব্রিটিশ শাসনামলে 1861 সালে ভারতীয় হাইকোর্ট আইন পাশ হয়েছিল। এই আইনটি কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজের মতো প্রধান প্রেসিডেন্সি গুলিতে হাইকোর্ট স্থাপনের পথ কিন্তু তৈরি করে দিয়েছিল। সেই সময় এই প্রেসিডেন্সিতে কাজ করা সুপ্রিম কোর্ট এবং সদর আদালতগুলিতে প্রতিষ্ঠা হয়েছিল এই আইনের বা এই বছরে। ঠিক আছে? এই আইনের অধীনে প্রতিষ্ঠিত আদালতগুলিকে বা হাইকোর্টগুলিকে দেওয়ানি এবং ফৌজদারি এবং আপিলের এখতিয়ার দেওয়া হয়েছিল। তাহলে বুঝতেই পারছো, দেওয়ানি ফৌজদারি দুটোই কিন্তু ছিল। তারপরে দেখো, 1861 সালের হাইকোর্ট আইনকে উপনিবেশিক ভারতে বিচার বিভাগীয় সংস্কারের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ রূপে কিন্তু বিবেচনা করা হয়। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, দিল্লি সালতানাতের প্রথম রাজবংশ কোনটি? এটা কিন্তু এসছিল এসএসসি সিএইচএসএল 2024-এ। ঠিক আছে? তো প্রথম রাজবংশ কোনটা? অপশনস হয়তো দেখলে একটু অন্যরকম লাগবে। তো এটা রাইট অ্যান্সার হবে কিন্তু মামলুক রাজবংশ। এবার মামলুক ছিল দিল্লি সুলতানের প্রথম বংশ। এই মামলুক রাজবংশকে দাস বংশ বলা হয়। ঠিক আছে? এটাকে অনেক সময় ইলবাড়িও বলা হয়ে থাকে। তো এই তিনটে নাম মনে রেখে দেবে। আর ইংলিশে তো স্লেভ ডাইনাস্টি। ঠিক আছে? যদিও মামলুক এবং ইলবাড়ি এবং দাস এই তিনটে কিন্তু তিনজন আলাদা রুলার দ্বারা কিন্তু শুরু করা বংশ। ঠিক আছে? যাই হোক, এবার আমরা এখানে দেখে নিই। এটি কুতুবুদ্দিন আইবক কর্তৃক 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পরে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল, অর্থাৎ মামলুক বংশটা। এই বংশটি দাস বংশ নামে পরিচিত, যেটা এখানে বললাম। মামলুক রাজবংশ 1206 থেকে 1290 পর্যন্ত এটা শাসন করেছিল। এখানের উল্লেখযোগ্য যে শাসকরা ছিল সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া সুলতান ইত্যাদি। নেক্সট কোশ্চেন, কোন দার্শনিক বলেছিলেন শিশু একটি বই, শিক্ষককে যার প্রতিটা পৃষ্ঠা শিখতে হবে? খুব সুন্দর একটা লাইন। এই লাইনটা কে বলেছিলেন, কোন দার্শনিক বলেছিলেন? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে রুশো। ঠিক আছে? আচ্ছা, জ্যাক রুশো, তিনি ছিলেন একজন মহান চিন্তাবিদ, যিনি শিক্ষায় প্রাকৃতিকবাদ, এটা মনে রেখে দেবে, পরীক্ষাতে কিন্তু আসে এটা। ঠিক আছে? প্রাকৃতিকবাদ, ঠিক আছে, প্রবর্তন করেছিলেন। রুশো জোর দিয়ে বলেছিলেন যে শিশু একটি সক্রিয় প্রাণী যা পরিবেশের উপর প্রভাব ফেলে নিজের বিকাশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাই শিক্ষককে
শিশুকে প্রতি পৃষ্ঠা শেখার জন্য একটা বই হিসেবে দেখতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। 2025 সালের 15ই আগস্ট ভারত তার কততম স্বাধীনতা দিবস উদযাপন করেছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লা থেকে উদযাপনের নেতৃত্ব দিচ্ছেন? অপশন তোমাদের সামনে, মাইনাস করলে যত সালে আমাদের স্বাধীনতা পেয়েছিলাম আমরা সেখান থেকে মাইনাস প্লাস করলে আরামসে বেরিয়ে যাবে। রাইট অ্যান্সার হচ্ছে 79তম। ঠিক আছে, তো 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। প্রতি বছর দিল্লির লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। অনুষ্ঠানে সেনা, নৌ এবং বায়ুসেনার সম্মিলিত গার্ড অফ অনার এবং প্যারেড হয়। দেশ জুড়ে স্কুল, কলেজ প্রভৃতি স্থানে পতাকা উত্তোলন হয়। এই দিন প্রবাসী ভারতীয়রা এবং বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলিতেও অর্থাৎ এমবাসি গুলিতে এই ভারতীয় পতাকা বা জাতীয় পতাকা কিন্তু উত্তোলন করা হয়। নেক্সট কোশ্চেন, খুব ইজি একটা কোশ্চেন। উদ্ভিদের কোষ প্রাচীর, উদ্ভিদের যে কোষ প্রাচীরটা হয় সেই কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে সেলুলোজ। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা কাইটিন দেখতে পাচ্ছি। কাইটিন হলো পলিস্যাকারাইড দিয়ে তৈরি একটা তন্তুপূর্ণ পদার্থ, যা সন্ধিপদী প্রাণীর বহির্কঙ্কাল এবং ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান। এছাড়াও কেরাটিন কি জিনিস? কেরাটিন হচ্ছে এক ধরনের প্রোটিন যা দিয়ে আমাদের চুল, আমাদের ত্বক এবং নখ ইত্যাদি কিন্তু তৈরি হয় বা তার মধ্যে উপস্থিত থাকে। নেক্সট কোশ্চেন, চীনা বৌদ্ধ তীর্থযাত্রী ফা হিয়েন নিম্নলিখিত কোন গুপ্ত সম্রাটের রাজত্বকালে ভারত ভ্রমণ করেছিলেন? খুব ইজি একটা কোশ্চেন। অপশন তোমাদের সামনে, এই প্রশ্নটা কিন্তু হায়ার সেকেন্ডারি লেভেল, যেটা হচ্ছে ফেজ 13 এর একটা এসেছিল, ফেজ 13 এর এই হায়ার সেকেন্ডারি লেভেল 2024-এ এটা কিন্তু এসেছিল। তো অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবার এখানে যেটা করা হয়েছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট টেবিল বলতে পারো, তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমরা যখন আমাদের এই অ্যাপ থেকে যখন পিডিএফটা ডাউনলোড করবে, তোমরা এই পুরো যেরকম ভাবে তোমরা এখন দেখছো ক্লাসে, এইভাবেই কিন্তু পিডিএফ গুলো দেখতে পারবে। তাই সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে যাতে তোমরা ইজিলি এটা পড়ে নিতে পারো এবং মুখস্থ করতে পারো। তাই পুরোটা এখানে পড়বো না, কিছু কিছু জিনিস আমরা এখান থেকে বলে দিচ্ছি, পিডিএফটা দেখলে সেখান থেকে মুখস্থ করে নেবে। দেখো এখানে মেগাস্থেনিস আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এসেছিলেন। ডাইমেকাস এসেছিল বিন্দুসারের আমলে। ফা হিয়েন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। হুসেন শাহ বা হুয়ানসাং, ইউএন সাং যেটাকে বলা হয়, হর্ষবর্ধনের আমলে। ঈদ সিং হর্ষের আমলে। আল বিরুনি, আব্দুল রাজাক, ইবন বতুতা, মার্কো পোলো, নিকোলাই কন্টি, পিয়েত্রা ডেলা ভেলে, তারপরে পিটার মুন্ডি, নিকোলাও মানুচি, তারপরে ডোমিঙ্গো পিয়াজ, নুনিজ, উইলিয়াম হকিন্স, টমাস রো, তারপরে জিন ব্যাপটিস্টা টেভারনিয়ার, ফ্রাঁসোয়া বার্নিয়ে। এগুলো হচ্ছে একদম সিলেক্টিভলি যেগুলো খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র সেইগুলোই রাখা হয়েছে, বাকিগুলো কিন্তু এখানে রাখা হয়নি। তাই পিডিএফটা থেকে এগুলো প্লিজ মুখস্থ করে নেবে। নেক্সট কোশ্চেন, একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। দেখো, সারদা সিনহা যিনি 2025 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন, তিনি মূলত কোন ভারতীয় ভাষায় গান গাওয়ার জন্য পরিচিত ছিলেন? ঠিক আছে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ প্রশ্নটা দেখলেই বুঝতে পারছো একটু কিন্তু অন্যরকম ভাবে জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু ভোজপুরি এবং মৈথিলি। ঠিক আছে, সারদা সিনহা তিনি কিন্তু তার গানের জন্য জনপ্রিয়, যা বিহারের সংস্কৃতি ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত। তার সঙ্গীত উৎসব, সামাজিক সমাবেশ এবং আঞ্চলিক রীতিনীতির বিষয়বস্তু নিয়ে অনুরণিত হয়, যা তাকে সেই অঞ্চলের একটি পরিচিত নাম করে তুলেছে। তিনি ছট পূজার জন্য ঐতিহ্যবাহী গান গেয়েছেন। ঠিক আছে, তোমরা হয়তো অনেকেই তাকে চেনো। তো চলো নেক্সট কোশ্চেন, গণপরিষদ প্রথমবারের জন্য কত তারিখে বৈঠক করেছিল? এটা কিন্তু আমাদের WBCS মেইনস 2021-এ এসেছিল প্রশ্নটা। এতটাই ইজি প্রশ্ন, সেটাও মেইনসে আসছে। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো আমাদের কিন্তু সবই পড়তে হবে, ইজি হোক কঠিন হোক আমাদের সেটা দেখলে হবে না, সব পড়তে হবে। অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে 9 ডিসেম্বর 1946। ঠিক আছে, দেখো গণপরিষদ সম্বন্ধে আমরা জেনে নিই।
1946 সালের ক্যাবিনেট মিশন প্ল্যান এই গণপরিষদ প্রস্তাব করেছিল। গণপরিষদের সদস্যরা প্রাদেশিক আইনসভার দ্বারা নির্বাচিত হয়েছিলেন। ভারত বিভক্তির পর গণপরিষদের সদস্য সংখ্যা 299 এসেছিল, যাদের মধ্যে 284 জন প্রকৃতপক্ষে 26শে নভেম্বর 1949 উপস্থিত ছিলেন। ঠিক আছে। আচ্ছা, 9 ডিসেম্বর 1946 প্রথম সভা অনুষ্ঠিত হয়, অর্থাৎ গণপরিষদের সভা অনুষ্ঠিত হয়। আচ্ছা, 9 ডিসেম্বর এখানে বলা হয়েছে, 6 ডিসেম্বর 6, ঠিক আছে, 6 ডিসেম্বর কিন্তু তৈরি হয়েছিল, 6 ডিসেম্বর কিন্তু ফাউন্ড হলো, 9 ডিসেম্বর কিন্তু ফার্স্ট মিটিং হলো। ঠিক আছে, ফার্স্ট মিটিং হলো। তারপরে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ডেট মনে রাখবে, সেটা হচ্ছে 13 ডিসেম্বর 1946। সেখানে হলো কি, সেখানে হলো অবজেক্টিভস রেজলিউশন, সরি, ঠিক আছে, অবজেক্টিভস রেজলিউশন কিন্তু পাঠ করেছিলেন জওয়াহরলাল নেহেরু গণপরিষদে। ঠিক আছে, তো এই তিনটে ডেট কিন্তু একটু মনে রাখবে। আচ্ছা, গণপরিষদ গণপরিষদ 2 বছর 11 মাস 18 দিন ধরে কিন্তু সংবিধান তৈরি করেছিল। ঠিক আছে, গণপরিষদের প্রথম অধিবেশন এবং 13 ডিসেম্বর এখানে কিন্তু, যেটা আমি এখানে বললাম, অবজেক্টিভস রেজলিউশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাবনা। এই অবজেক্টিভস রেজলিউশনেরই কিন্তু পূর্ণাঙ্গ রূপ হচ্ছে আমাদের আজকের প্রিএম্বল। নেক্সট কোশ্চেন, 2025 সালের মে মাসে কোন ব্যাডমিন্টন খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন? ঠিক আছে, এগেইন একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে সাত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টি। সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি এবং চিরাগ শেট্টি। এবার তাদের যে পুরস্কারের একটা ছোট্ট লিস্ট, সেটা এখানে রাখা হয়েছে। আলাদা করে দুজনের মুখস্থ করার কিছুই নেই, একই। ঠিক আছে, 2020-তে অর্জুন পুরস্কার, এখানেও 2020-তে অর্জুন পুরস্কার, 2023-এ খেলরত্ন, এখানেও 2023-এ খেলরত্ন, এবং 2025-এ মেজর ধ্যানচাঁদ, এটাও কিন্তু এখানে ইনক্লুড হবে। 2025-এ কিন্তু ধ্যানচাঁদ, দুজনেই সেম। আচ্ছা, নেক্সট কোশ্চেন, আমরা কিন্তু 10 নম্বর প্রশ্নে চলে এলাম। নিচের কোন গ্যাসের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে লাল আলো তৈরি করে? এই আলো দিয়ে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, তাই লাল, নীল এগুলো কিন্তু মনে রাখবে। কিভাবে আসে সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো কোন গ্যাসের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে সেটা লাল রং তৈরি করে? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে নিয়ন। এইখানে দেখছো গ্যাস, এখানে দেখছো রং, অর্থাৎ এই যে গ্যাসটা, এই গ্যাসের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন সেটা কোন রং হয়ে যায় সেটা এখানে রয়েছে। যেমন হাইড্রোজেন, ওটার রং হয়ে যায় নীল বেগুনি, যেটা মিলে যে কালারটা হয় সেরকম একটা কালার। তারপরে হিলিয়াম, সেটার কালারটা হয় গোলাপি এবং কমলা মিশ্রিত একটা কালার। নিয়ন, সেটা হবে লাল, যেটা আমাদের কোশ্চেনের অ্যান্সার ছিল। আচ্ছা, আর্গন, এটা হবে বেগুনি কালার। ক্রিপ্টন, সেটা হবে ল্যাভেন্ডার কালার। অক্সিজেন, সেটা হবে নীল বেগুনি, ঠিক আছে, নীলচে বেগুনি রঙের কালার। পারদ, এটা হবে নীল আর বেগুনি, যেটা বললাম। জেনন হচ্ছে নীল রঙের, এবং জল, সেটা কিন্তু বাষ্প, একটা হালকা গোলাপি আভা থাকে। নেক্সট কোশ্চেন, চোল সাম্রাজ্যের স্থানীয় প্রশাসনে সভা কিভাবে সংগঠিত হতো তার বিশদ বিবরণ প্রদানকারী চোল শিলালিপির নাম বলো। এটা কিন্তু খুব রিসেন্ট এসএসসি সিএইচএসএল 2024-এ কিন্তু প্রশ্নটা এসেছিল। প্রশ্নটা একটু টাফ। ঠিক আছে, তো অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু উত্তরা মেরুর শিলালিপি। ঠিক আছে, এই উত্তরা মেরুর শিলালিপি কিন্তু দুটি ভাগে বিভক্ত। একটা ভাগে বলা আছে গ্রাম পরিষদ গঠনের কথা, আরেকটা ভাগে বলা আছে যে গ্রাম পরিষদটা গঠন হলো তার কি কি কার্যাবলী হওয়া উচিত। তো গ্রাম পরিষদ গঠন কিভাবে হবে না, পরিষদের সদস্যগণদের মধ্যে একটা নির্বাচন পদ্ধতি হবে, তাদের যোগ্যতা বর্ণনা করা হবে। এটি কুট বইলে নামে পরিচিত একটি লটারি পদ্ধতির মাধ্যমে কিন্তু সদস্য নির্বাচন করা হবে। আর গ্রাম পরিষদের কার্যাবলী কি হবে, গ্রাম পরিষদের বিভিন্ন কমিটি থাকবে যাদেরকে ভ্যারিয়াম বলা হয়, এবং তাদের কার্যাবলী যেমন সেচ,
মন্দির রক্ষণাবেক্ষণ, ভূমি রাজস্ব ব্যবস্থা, বিচার ইত্যাদি সম্পর্কেও কিন্তু এই শিলালিপিতে বলা হয়েছে বা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনার ধারণাটি কোন দেশের থেকে নেওয়া হয়েছে বা গ্রহণ করা হয়েছে? ঠিক আছে, অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার কিন্তু আমরা সবাই জানি রাশিয়া। কিন্তু যখন এই আইডিয়াটা নেওয়া হয়েছিল তখন কিন্তু এটা সোভিয়েত ইউনিয়ন ছিল। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএসএসআর। আচ্ছা, ভারতের সংবিধান বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া, সংবিধানের বিভিন্ন বিষয় থেকে নেওয়া হয়েছে। রাশিয়া থেকে যেহেতু দুটো গুরুত্বপূর্ণ বিষয় নেওয়া হয়েছে, একটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ 5 ইয়ার প্ল্যান, আরেকটা হচ্ছে মৌলিক কর্তব্য। ঠিক আছে, অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস। নেক্সট কোশ্চেন, 2025 সালের মৎস্য সচিব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে নয়াদিল্লি। ঠিক আছে, মৎস্য, পশুপালন, দুগ্ধ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য বিভাগ 23 মে 2025 তারিখে নয়াদিল্লিতে এই সম্মেলনটা আয়োজন করে। সভায় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, মৎস্য ও জলজ পালন অবকাঠামো উন্নয়ন তহবিল এবং প্রধানমন্ত্রী মৎস্য কৃষাণ সমৃদ্ধি সহ বিভিন্ন যোজনা কিন্তু পর্যালোচনা করেছিলেন। প্রত্যন্ত অঞ্চলে জীবন্ত মাছ পরিবহনের জন্য ড্রোন ব্যবহার, এর জন্য একটা পাইলট প্রকল্প ঘোষণা করা হয়েছিল, যার মধ্যে 70 কেজি ওজন একটা পেলোড ড্রোনের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের ধারা 371 তে বিশেষ বিধানবলী কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সারে যাওয়ার আগে একটা জিনিস তোমাদেরকে এখানে আমি একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে দেখো আজকে আমাদের এটা কিন্তু 5 নাম্বার ক্লাস। তোমরা যারা 1 নাম্বার ক্লাস থেকে আজকের ক্লাসটা অর্থাৎ 5 নাম্বার ক্লাসটা দেখছো, তারা কিন্তু বুঝতে পারছো আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের যে লেভেলটা অর্থাৎ কোশ্চেনের লেভেলটা সেটা কিন্তু খুব ধীরে ধীরে কিন্তু আমরা বাড়াচ্ছি। ঠিক আছে, এবং এই লেভেলটার সাথে যদি তোমাকে মানাতে হয় তাহলে যেটা করতে হবে, সবার প্রথমে তো একটা ক্লাসও এখান থেকে মিস করা যাবে না। অর্থাৎ আজকে আমাদের 5 নাম্বার ক্লাস হচ্ছে, এটা বাড়তে বাড়তে 500তম ক্লাসও হতে পারে। ঠিক আছে, এটার কোনো সীমা নেই, এই ক্লাসটা বন্ধ হবে না। তো তোমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমাদেরকে কনসিস্টেন্ট থাকতে হবে। হতে পারে তোমার একটা দিন তুমি ক্লাস করতে পারলে না, তাহলে অবশ্যই নেক্সট যেদিনকে তুমি ক্লাসটা আসবে তার আগে কিন্তু যেদিন গ্যাপ হয়ে গেছে সেই গ্যাপের ক্লাসটা কিন্তু তুমি করে নেবে। তাতে করে কি হবে, তুমি যদি প্রত্যেকটা ক্লাসে যদি তুমি প্রেজেন্ট থাকো, কনসিস্টেন্ট থাকো, তাহলে কিন্তু তুমি নিজেই নিজের লেভেলটাও ফিল করতে পারবে যে আগে আমি কেমন প্রশ্ন মুখস্থ করে বা কেমন প্রশ্ন বুঝে আমি অভ্যস্ত ছিলাম আর এখন কেমন আছি। তাই লেভেল কিন্তু বাড়তেই থাকবে, লেভেল কিন্তু কখনোই কমবে না। কারণ রিসেন্ট যতগুলো পরীক্ষা হচ্ছে সব কটা পরীক্ষাতেই কিন্তু তারা নিজেদের লেভেল কিন্তু বাড়াচ্ছে। ইতিমধ্যেই এসএসসি একেবারে পুরো দমে স্টেটমেন্ট বেসড কোশ্চেন কিন্তু রাখা শুরু করে দিয়েছে। অর্থাৎ যে 25টা করে প্রশ্ন জিকে তে থাকে সেটার মধ্যে কিন্তু এখন মোটামুটি 10 থেকে 11টা কোশ্চেন কিন্তু ইজিলি স্টেটমেন্ট বেসড কিন্তু চলে আসছে। তো পরবর্তীতে সেটা 15ও ছাড়িয়ে যেতে পারে। তাই আমরাও কিন্তু কিছুদিন পর থেকে আমরাও একটু একটু করে স্টেটমেন্ট বেসড কোশ্চেন কিন্তু রাখা আমরাও শুরু করব। তাই লেভেলের সাথে কিন্তু আমরা যে লেভেলে করাচ্ছি সেখানের সাথে কিন্তু তোমাকে যদি কম্পিট করতে হয় তোমাকে প্রত্যেকটা ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে। ঠিক আছে, তো চলো এই কোশ্চেনের রাইট অ্যান্সারটা হবে মিজোরাম। এবার এখানে একটা লিস্ট, খুব ভালো একটা লিস্ট দিয়েছি, সেটা হচ্ছে 371 বি তে রয়েছে অসম, 71 সি তে রয়েছে মণিপুর, 71 এফ এ রয়েছে সিকিম, এইচ এ রয়েছে অরুণাচল প্রদেশ এবং জি তে রয়েছে মিজোরাম, যেটা আমরা এখানে আলোচনা করলাম। ঠিক আছে, 371 জি। চলো নেক্সট কোশ্চেন, কে মন্তব্য করেছিলেন যে ক্রিপস মিশন একটি দেউলিয়া ব্যাংকের মেয়াদ উত্তীর্ণ চেক, ঠিক আছে, পোস্ট ডেটেড চেক অন আ ক্র্যাশিং ব্যাংক, এরকম একটা ইংলিশ লাইনটা ছিল। অপশন তোমাদের সামনে, এটা অনেকেই জানো, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী।
ক্রিপস মিশন 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে এসেছিলেন। এই মিশনের নেতৃত্ব দিয়েছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। এই মিশনের উদ্দেশ্য ছিল যুদ্ধের সময় ব্রিটিশ যুদ্ধ প্রচেষ্টার জন্য ভারতের সহযোগিতা ও সমর্থন নিশ্চিত করা। এই মিশনটা যুদ্ধের পর ভারতের জন্য ডোমিনিয়ন স্ট্যাটাস প্রস্তাব করেছিল, কিন্তু ভারতীয় নেতারা এটিকে প্রত্যাখ্যান করে দিয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ উভয়ই প্রস্তাবের বিরোধিতা করেছিল, যার ফলে এটি ব্যর্থ হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। চিত্রগুপ্ত নিম্নলিখিত কোন লেখকের ছদ্মনাম ছিল? এটা কিন্তু WBCS মেন্স 2021-এ এই প্রশ্নটা এসেছিল, তাই এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, অপশন তোমাদের সামনে। রাইট আনসার হবে সতীনাথ ভাদুড়ী। দেখো, সতীনাথ ভাদুড়ী একজন বাঙালি ভারতীয় ঔপন্যাসিক এবং রাজনীতিবিদ। তিনি চিত্রগুপ্ত ছদ্মনামে লিখতেন। 27শে সেপ্টেম্বর 1906 সালে তিনি বিহারের পূর্ণিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, তার পিতা ছিলেন ইন্দুভূষণ লাহিড়ী, ভাদুড়ী, এক্সট্রিমলি সরি। তার পৈতৃক নিবাস ছিল নদিয়া জেলার কৃষ্ণনগরে। ঠিক আছে, সতীনাথের উপন্যাস জাগরি, যার জন্য তিনি প্রথম রবীন্দ্র পুরস্কার পান 1950-এ। এছাড়াও তার অনেকগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যার মধ্যে গণনায়ক 1948-এ, চিত্রগুপ্তর ফাইল 1949-এ, অচিন রাগিনী 1954-তে, অপরিচিত 1954-তে, সঙ্গত 1957-তে, অলোক দৃষ্টি 1964-তে ইত্যাদি। নেক্সট প্রশ্ন। ওস্তাদ বিসমিল্লাহ খান নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? অপশন তোমাদের সামনে। রাইট আনসার হবে সানাই। এবার ওস্তাদ বিসমিল্লাহ খানের চারটে সব থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড আমরা দেখে নিই। 1961-তে তিনি পদ্মশ্রী পান, 68-তে পদ্মভূষণ পান, 80-তে পদ্মবিভূষণ পান। ঠিক আছে, এবং 2001 সালে কিন্তু ভারতরত্ন পান। ঠিক আছে, এবার আমরা এখানে কিছু শিল্পী আর তারা কোন যন্ত্রের সাথে জড়িত সেটা আমরা দেখে নিই। দেখো, ওস্তাদ বিসমিল্লাহ খান তিনি সানাইয়ের সাথে জড়িত। পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদক। হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি বাঁশি। পণ্ডিত শিব কুমার শর্মা সন্তুর। ওস্তাদ জাকির হোসেন তবলা। আমজাদ আলী খান সরোদ। পণ্ডিত রাম নারায়ণ সারঙ্গী। ওস্তাদ আসাদ আলী খান রুদ্রবীণা। TH বিনায়করম ঘটম এবং রামনাথ বি রাঘবন তিনি হচ্ছে মৃদঙ্গম। এই লিস্টটা এই জন্যই করা কারণ পরীক্ষায় কিন্তু ম্যাচিং চলে আসে। এরকম জাস্ট একটা টেবিল দিয়ে দেবে, মাঝখান থেকে ভাগ করে চারটে ভাগ দিয়ে দিল, এখানে এলোমেলো কিছু দিল, যেমন ধরো এখানে জাকির হোসেন দিল আর এখানে দিয়ে দিল সন্তুর, এখানে রবিশঙ্কর দিল, এখানে দিল তবলা। ঠিক আছে, মানে তোমাকে ম্যাচ করতে হবে। তো সেই জন্য একটা ছোট্ট টেবিল দিয়েছি, একটু মনে করে এটা মুখস্থ করে নেবে। নেক্সট প্রশ্ন, আমরা 18 নম্বর প্রশ্নে চলে এসেছি। সংবিধানের কোন সংশোধনীতে বোডো, ডোগরি, সাঁওতালি এবং মৈথিলি, বোডো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি এই চারটে ভাষাকে স্বীকৃত করা হয়েছিল? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে 92nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2003। তো দেখো, আমাদের কিন্তু অরিজিনালি আমাদের 14টি ভাষা ছিল, দেন তারপরে আমরা তার সাথে 8টা ভাষা জুড়লাম, জুড়ে বর্তমানে কিন্তু আমাদের টোটাল 22টা ভাষা রয়েছে। এবার এই যে 8টা ভাষা আমরা জুড়লাম, সেই 8টা ভাষা জুড়লাম মানে আমরা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংশোধনী আইন দিয়ে জুড়েছি। তো প্রথমে আমরা 1967-তে একটা ভাষা জুড়লাম, যেটা হচ্ছে সিন্ধি, 21তম সংশোধনীতে। দেন আমরা হচ্ছে 1992 71তম সংশোধনী আইনে আমরা কিন্তু কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি অর্থাৎ 3টে ভাষা জুড়লাম। দেন আমরা কিন্তু চলে গেলাম 92nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2003, সেখানে আমরা 4টে ভাষা জুড়লাম, বোডো, এটা বোডো হবে, ডোংরি, মৈথিলি এবং সাঁওতালি। তাহলে আমরা এখানে 4টে ভাষা জুড়লাম। ঠিক আছে, তাহলে টোটাল 8টা ভাষা আমরা জুড়লাম। আর লাস্ট একটা একটু ইম্পর্টেন্ট, অনেকেই জানো না হয়তো এটা, সেটা হচ্ছে 96th একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল 2011-তে, যেখানে ওড়িয়া এই যে স্পেলিংটা, এটাকে স্পেলিংটা চেঞ্জ করে জাস্ট ওডিয়া করা হয়েছিল। ঠিক আছে, ওড়িয়া যেটা স্পেলিংটা অনেকটা এরকম ছিল, ওড়িয়া, এটাকে চেঞ্জ করে ওডিয়া করা হয়েছিল। ঠিক আছে, এরকম অনেকটা। নেক্সট কোশ্চেন, ক্রিপস মিশন কবে ভারতে এসেছিলেন? একটু আগে আমরা আলোচনা করলাম, তো এখানে রাইট অ্যান্সার হবে
1942-এ। এটা তাৎপর্য কি ছিল? গণপরিষদ প্রণয়নের জন্য একটা দৃঢ় পরিকল্পনা করতে বলা হয়েছিল। প্রদেশগুলিতে পৃথক ইউনিয়ন এবং সংবিধান গঠনের কথা বলা হয়েছিল। ভারতীয় ইউনিয়ন সম্পর্কে বজায় রাখা, অর্থাৎ কমনওয়েলথ থেকে বেরিয়ে যাওয়ার স্বাধীনতা পেয়েছিল, ইত্যাদি ইত্যাদি আমরা একটু আগে আলোচনা করেছি। চলো নেক্সট কোশ্চেন, ব্যাংকের জাতীয়করণ কবে হয়েছিল? একবার কিন্তু হয়নি, দুবার হয়েছিল, তাই অপশন কিন্তু এখানে তোমাদের কনফিউজ করতে পারে। এখানে করবে না, বাট এক্সাম হলে কিন্তু করতে পারে। তো এখানে অপশনস রয়েছে, রাইট অ্যান্সার হবে 1969। ঠিক আছে, দেখো 19শে জুলাই 1969 সালে ইন্দিরা গান্ধী ব্যাংকের জাতীয়করণ করেছিলেন। এটা দুটো দফায় হয়েছিল। প্রথম দফায় হচ্ছে 1969-এ, যেখানে 14টা ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল, এবং দ্বিতীয় দফা অর্থাৎ 1980-তে আরো 6টা ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা আমাদের রিজার্ভ ব্যাংকের যদি সদর দপ্তর এখানে আমরা দেখতেই পাচ্ছি। রিজার্ভ ব্যাংক তৈরি হয়েছিল 1934 সালের 1 এপ্রিল। এটা 1935 সালে হয়েছিল, কিন্তু আইনটা ছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন 1934। তার অধীনে 1 এপ্রিল 1935-এ রিজার্ভ ব্যাংক তৈরি হয়েছে। রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন স্যার অসবর্ন স্মিথ, এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সি.ডি. দেশমুখ। তোমরা কমেন্ট করে জানাও বর্তমানে আরবিআই এর প্রেজেন্ট গভর্নর কে আছেন। ঠিক আছে, আর 1969 এই সালটা যখনই তুমি দেখবে কোথাও যে কোনো জায়গায় যখন তুমি দেখবে, মনে মনে একটা জিনিস রিকল করে নেবে যে এই 1969 সালে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ বিধান পরিষদ সেটা কিন্তু লুপ্ত হয়ে গিয়েছিল 1969 সালে। ঠিক আছে, বর্তমানে কিন্তু শুধু বিধানসভা রয়েছে এবং 6টা প্রদেশে একমাত্র কিন্তু বিধান পরিষদ রয়েছে। তো একটা সময় আমাদেরও ছিল, সেটা 1969-এ কিন্তু ল্যাপস হয়ে যায়। নেক্সট কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে 110 নম্বর ধারায়। ঠিক আছে, 110 নম্বর ধারায় কিন্তু মানি বিল বা অর্থ বিলের কথা বলা হয়েছে। এটি কেবলমাত্র লোকসভা এবং বিধানসভায় প্রবর্তন করা যেতে পারে। অনেক সময় এটা প্রশ্নে দিয়ে দেয়, যেখানে ধরো লোকসভা থাকলো, অপশন এ তে লোকসভা, অপশন বি তে রাজ্যসভা, অপশন সি তে দেখা গেল দিয়ে দিয়েছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এরকম দিয়ে দিল। অপশন ডি তে দিয়ে দিল বোথ এ এন্ড সি, এটা কিন্তু এ এন্ড সি হবে, বুঝতেই পারছো। ঠিক আছে, আচ্ছা অর্থ বিল কেবলমাত্র একজন মন্ত্রী প্রবর্তন করতে পারেন। এটি রাজ্যসভা বিধান পরিষদে প্রবর্তন করা যায় না। রাজ্যসভার কাছে পাঠানো হয়, পরে পাঠানো হয় সেটা যেখানে রাজ্যসভার কাছে 14 দিনের একটা সময় থাকে, যেখানে সেটা রিকমেন্ডেশন জানাতে পারে। লোকসভার কাছে সেটা বাইন্ডিং নয়, লোকসভা মানতেও পারে নাও মানতে পারে। তারপরে সেটা কিন্তু প্রেসিডেন্টের কাছে চলে যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 1946 সালে প্রদর্শন করা ক্যাবিনেট মিশনটির নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশন আমাদের সামনে, রাইট অ্যান্সার হবে প্যাথিক লরেন্স। ঠিক আছে, ক্যাবিনেট মিশন ছিল একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা মিশন, যা 1946 সালের ফেব্রুয়ারিতে এটলি সরকারের দ্বারা, অর্থাৎ ক্লিমেন্ট এটলি ছিল তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী, তো তার দ্বারা ভারতে পাঠানো হয়েছিল। এই মিশনে 3 জন সদস্য ছিলেন, একজন হচ্ছে প্যাথিক লরেন্স, একজন হচ্ছে স্ট্যাফোর্ড ক্রিপস, এবং আরেকজন হচ্ছে এ.ভি. আলেকজান্ডার। তার মধ্যে প্যাথিক লরেন্স কিন্তু চেয়ারম্যান ছিলেন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি আমাদের দেহের দীর্ঘতম কোষ? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে স্নায়ু কোষ। এটা আমরা সবাই জানি। দেখো স্নায়ু কোষ বা নিউরন নামেও পরিচিত, যা মানবদেহের দীর্ঘতম কোষ। নিউরনের দৈর্ঘ্য কিন্তু 1 মিটার অর্থাৎ 3.3 ফুট অব্দি যেতে পারে। নিউরনের অ্যাক্সন, যা বৈদ্যুতিক সংকেত প্রেরণ করে আমাদের দেহের মধ্যে, কোষের দৈর্ঘ্য অবদান রাখে এখানে। এবং শরীরের বিভিন্ন অংশ ও মস্তিষ্কের মধ্যে তথ্য প্রেরণের জন্য কিন্তু স্নায়ু কোষ অপরিহার্য হয়ে পড়ে। নেক্সট কোশ্চেন, বিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ সুলতান খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে সারাঙ্গি। আমরা একটু আগে কিছু ছোট্ট একটা লিস্ট দেখেছিলাম, এখানে কিন্তু একটু বড় একটা লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। একই জিনিস
বিখ্যাত শিল্পী এবং তারা কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত সেটা দেওয়া হয়েছে। এখানে একটা সুবিধা হয়েছে কি, এখানে একটা বাদ্যযন্ত্রের সাথে কতজন ইম্পর্টেন্ট পার্সোনালিটি জড়িত সেগুলো কিন্তু একসাথে দেওয়া হয়েছে। যেমন তবলা, তবলার সাথে কিষান মহারাজও আছে, আল্লাহ রাখা খানও আছে, জাকির হোসেনও আছে, নিখিল ঘোষও আছে। ঠিক আছে, আচ্ছা, আমাদের বাংলা থেকে তন্ময় ঘোষও আছেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো বেহালা, বেহালাতে যতজন আছেন ইম্পর্টেন্ট সবাই এখানে দেওয়া হয়েছে। তারপর সরোদ, সরোদ থেকে এখানে যতজন আছে ততজনকে দেওয়া হয়েছে এখানে। এগুলো কিন্তু অনলি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় যেগুলো যেগুলো আসা সেইগুলোই শুধুমাত্র এখানে রাখা হয়েছে। আগে এগুলো মুখস্থ করবে, পরবর্তীতে আরো অনেক কিছু এখানে অ্যাড হবে। নেক্সট কোশ্চেন, ফার্সি ভাষায় জওহরের ঘটনা সর্বপ্রথম কে উল্লেখ করেছিলেন? কোশ্চেনটা একটু টাফ আমি মানছি, এটা এসএসসি সিএইচএসএল 2023 এসেছিল। এসএসসি পরীক্ষাতে এরকম কোশ্চেন আসবে এটাই কিন্তু স্বাভাবিক। তো এটা রাইট অ্যান্সার হবে আমির খসরু। ঠিক আছে, আমির খসরু এটা রাইট অ্যান্সার। দেখো, আমির খসরু আলাউদ্দিন খিলজির দরবারে বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন। আমির খসরু ছিলেন ভারতের একজন সুফি গায়ক, কবি এবং পণ্ডিত। খুসরোকে ভয়েস অফ ইন্ডিয়া বা প্যারট অফ ইন্ডিয়া বলা হয়, বা এটা যদি বাংলাতে হয় তাহলে হবে ভারতের তোতা পাখি। ঠিক আছে, আর এটা যদি একটু হিন্দিতে, হিন্দিতে বলবো না, ওটা জাস্ট একটা আরেকটা নাম, এটা একই জিনিস কিন্তু ওটা একটু অন্য নাম, সেটা হচ্ছে তুতি ই, সরি, এটা মনে রাখবে, এই দুটো, ভারতের তোতা পাখি, তুতি ই হিন্দ, ভয়েস অফ ইন্ডিয়া, প্যারট অফ ইন্ডিয়া, এই সবকটাই কিন্তু আমির খসরুকে বলা হয়। আমির খসরু সেতার বাদ্যযন্ত্রের আবিষ্কার করেছিলেন বলে মনে করা হয়। তার কিছু রচনা যেমন খালিক ই বাড়ি, যা হিন্দি ভাষায় রচনা হয় এবং ফার্সিতে, ফার্সি শব্দ দিয়ে তৈরি বিশ্বের প্রাচীনতম মুদ্রিত অভিধান হিসেবেও কিন্তু এটা পরিচিত, খালিক ই বাড়ি। তো এখানেই ছিল আজকে আমাদের সেশন। কেমন লাগলো সেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যেগুলো একটু আগে বলা হলো অর্থাৎ কনসিস্টেন্ট থাকার কথা, সেটা প্লিজ চেষ্টা করো ক্লাসে কনসিস্টেন্ট থাকার। কারণ লেভেল, তুমি যদি আজ থেকে 10 দিন পর যদি কোনো একটা ক্লাস দেখছো, দেখা গেলো 1 নম্বর ক্লাস দেখলে, মাঝখানে 9টা ক্লাস দেখলেই না, একেবারে 10 নম্বর ক্লাসে গিয়ে তুমি দেখছো, তাহলে কিন্তু বুঝতে পারবে লেভেল অনেকটাই হাই হয়ে গেছে। তখন তোমার মনে হবে যে ক্লাসটা হয়তো এরকম লেভেলেই হয়, তুমি পারছো না, তাই জন্য ক্লাসটা কন্টিনিউ হয়তো তুমি করলে না। কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু নয়, আমরা কিন্তু খুব ধীরে ধীরে নিজেদের লেভেল বাড়াচ্ছি। ঠিক আছে, তো আর বেশি কথা বাড়াবো না, ক্লাসটা আজকে এইটুকুই থাকলো। যা যা প্রশ্ন জানতে চাওয়া হয়েছে সেগুলো প্লিজ কমেন্টে করে দেবে। কেমন লাগলো ক্লাসটা সেটা জানাবে। আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং বন্ধুদের মাঝে ক্লাসটাকে শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাসে। তো চলো, টাটা, এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস সেশন।